ওকে, আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। তোমাদের যেখান থেকে আমরা পড়ছিলাম সেটা ছিল হচ্ছে চ্যাপ্টার 15। এটা তোমাদের ওয়ান অফ দ্য রেফারেন্স বুক। এটা হচ্ছে তোমাদের কাদি আলীর যে বইটা রেফারেন্স বই হিসেবে দেওয়া হয়েছিল ওই বইটার চ্যাপ্টার 15। এই চ্যাপ্টারটা ছিল কি সাম ফান্ডামেন্টালস অফ পেভমেন্ট ডিজাইন। অলরেডি আমরা পেভমেন্ট ডিজাইনের জন্য যে ফ্যাক্টরটা, এই কোয়েশ্চেনটা দেখেছি, হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং পেভমেন্ট ডিজাইন। এখানে ডিজাইন লাইফ বলতে কি বোঝায়, রিলায়েবিলিটি বলতে কি বোঝায় ডিজাইন লাইফের ক্ষেত্রে, ট্রাফিক যে ফ্যাক্টর গুলো এটা সব ইম্পর্টেন্ট একটা জিনিস, ক্লাইমেট ফ্যাক্টর, রোড জিওমেট্রি, সাবগ্রেড স্ট্রেংথ, এই জিনিসগুলো আমরা দেখেছি। সো এই যে ট্রাফিক ফ্যাক্টর অর্থাৎ লোডটা আমরা কিভাবে কোন একটা পেভমেন্টের জন্য ধরি, গতদিন অলরেডি আমরা এটা ডিসকাস করে আসছি। সো এইটাকে আমরা ধরি হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার অফ স্ট্যান্ডার্ড এক্সেল লোড রিপিটেশন। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের গাড়ি বলতে বোঝাচ্ছি এক একটা লোড এক এক ধরনের। সে একটা প্রাইভেট কারের লোড এক্সেল লোড এক ধরনের, সিএনজির এক্সেল লোড আরেক ধরনের, আবার হেভি ভেহিকেল বাস ট্রাক তার এক্সেল লোড কিন্তু আরেক ধরনের। সো এরকম বিভিন্ন এক্সেল লোডের রিপিটেশন ধরে ডিজাইন করা আমাদের জন্য কঠিন। দ্যাটস ওয়াই আমরা যেটা করি, সব ধরনের এক্সেলকে একটা স্ট্যান্ডার্ড এক্সেলে কনভার্ট করে থাকি। এই যে স্ট্যান্ডার্ড এক্সেলটা, তার লোড কত গতদিন আমরা দেখেছি 80 কিলো নিউটন, বা তোমার পাউন্ড ইউনিটে বললে 18,000 পাউন্ড, কিপ ইউনিটে বললে 18 কিপ, আবার টন ইউনিটে বললে 8.16 টন। সো এই যে আমরা কনভার্ট করি, এই কনভার্ট করিটা কিভাবে, একটা ইকুইভ্যালেন্স ফ্যাক্টরের মাধ্যমে। ইকুইভ্যালেন্স ফ্যাক্টর এফ। ইকুইভ্যালেন্স ফ্যাক্টরটা কি ফলো করে, ফোর্থ পাওয়ার রুল। ফোর্থ পাওয়ার রুল মানে কি? ফোর্থ পাওয়ার রুল মানে হচ্ছে, ধরো তোমার কোনো একটা স্ট্যান্ডার্ড এক্সেল আছে 120 কিলো নিউটন, যেটা স্ট্যান্ডার্ড এক্সেল না। সো স্ট্যান্ডার্ড এক্সেল অর্থাৎ 80 কিলো নিউটনে আমরা এই 120 কিলো নিউটনের এফেক্টটাকে কিভাবে কনভার্ট করব, সেটাই হচ্ছে কি তোমার ইকুইভ্যালেন্স ফ্যাক্টর বা ফোর্থ পাওয়ার রুলটা দেয়। সো ফোর্থ পাওয়ার রুলটা কি, গতদিন আমরা এই জিনিসগুলো দেখেছি, জাস্ট একটু রিভিউ করছি। সো এইভাবে এই ফর্মুলার মাধ্যমে বের করে 120 ডিভাইডেড বাই 80। 80 হচ্ছে কিলো নিউটন ইউনিটে স্ট্যান্ডার্ড এক্সেল লোড। সো ইকুইভ্যালেন্স ফ্যাক্টর ফর 120 কিলো নিউটন এক্সেল ইজ 5.06। এটার মানিটা কি? এটার মানিটা হচ্ছে কোন একটা স্ট্যান্ডার্ড এক্সেল অর্থাৎ 80 কিলো নিউটনের একটা এক্সেল রাস্তার উপর দিয়ে একবার গেলে যে ক্ষতি হয়, 120 কিলো নিউটনের এক্সেল একবার গেলে তার 5.06 গুণ বেশি ক্ষতি হয়। সো এই রিলেটেড তোমার একটা অঙ্ক আমরা দেখেছি ইকুইভ্যালেন্স ফ্যাক্টর ইউজ করে কিভাবে করে। বলা হচ্ছে যে ওয়ান ডে এক্সেল লোড সার্ভে দেওয়া আছে, তোমার স্ট্যান্ডার্ড এক্সেল এর রিপিটেশন বের করো এক বছরে। সো আমরা গতদিন এই অঙ্কটা দেখেছি। সো এরপরে আমরা দেখেছি যে ইকুইভ্যালেন্স ফ্যাক্টর যেটা আছে সেটা তোমার অ্যাস্টো রোড টেস্ট থেকে তোমার একটা টেবিল করা আছে, ওইখান থেকে যদি তোমাদের টেবিলটা দেওয়া থাকে, ডাইরেক্ট এই টেবিল থেকেই তোমরা পার্টিকুলার একটা এক্সেল লোডের জন্য ইকুইভ্যালেন্স ফ্যাক্টরটা নিতে পারো। আর যদি এই টেবিলটা দেওয়া না থাকে, এই টেবিল থেকেই তোমার এই ফর্মুলাটা অ্যাপ্রক্সিমেশন হিসেবে ডিরাইভ করা হয়েছে, ফোর্থ পাওয়ার রুল। কথা বুঝতে পেরেছো? সো এই জিনিসগুলো গতদিন আমরা এই পর্যন্ত ডিসকাস করেছি, আজকে জাস্ট একটু তোমাদেরকে ক্লাসের শুরুতে রিভিউ করে নিলাম। এখানে তোমার যেটা বলা হচ্ছে, আজকে যেখান থেকে শুরু করবে, এখান থেকে দ্য ল্যাটারাল প্লেসমেন্ট অফ হুইল লোড এফেক্ট দ্য ডিজাইন সিগনিফিকেন্টলি। ল্যাটারাল প্লেসমেন্ট অফ হুইল লোড বলতে তোমার এখানে কি বোঝানো হচ্ছে, তোমার ধরো এইটা হচ্ছে কি একটা রাস্তা, ঠিক আছে? এই রাস্তার উইথের উপর তোমার ডিপেন্ড করবে যে গাড়িগুলো কোন অংশ দিয়ে চলছে। রাস্তা যদি তোমার সাফিসিয়েন্ট উইথের হয়, অর্থাৎ মনে করো যে পাশাপাশি দুইটা গাড়ি চলার মতন জায়গা আছে, তাহলে কি দুই পাশের লেন দিয়ে দুই পাশের দুই দিকের গাড়ি চলে, অর্থাৎ এই দিকের গাড়ি আবার এই দিকের গাড়ি দুই পাশের লেন দিয়ে চলে। কিন্তু উইথটা যদি তোমার ন্যারো হয়, সেক্ষেত্রে মাঝামাঝি উইথ দিয়েই দুই পাশের গাড়ি চলাচল করে। সো সেক্ষেত্রে আমার টোটাল ট্রাফিকটাকে কত ধরবো, অনেক সময় যেহেতু একই উইথ দিয়ে চলে, ইন্ডিয়ান প্র্যাকটিসে কিছু রিকমেন্ডেশন বলা আছে যে কিছু পরিমাণ আমাকে বাড়িয়ে ধরতে হয় টোটাল ট্রাফিক, বাট সব ক্ষেত্রে এটা রিকমেন্ডেড না। সো এখানে বেসিকটা হচ্ছে যে তোমার ল্যাটারাল প্লেসমেন্ট অফ হুইল লোড এফেক্ট দ্য ডিজাইন সিগনিফিকেন্টলি। কথা বুঝতে পেরেছো? এফেক্ট দ্য ডিজাইন সিগনিফিকেন্টলি, that if the tendency of traffic is to follow a certain fixed position across the pavement, the strip under wheel gets severely loaded. যে কথাটা আমরা বললাম। So whereas the remaining portion of the pavement gets
লেসার লোড। থিওরিটিক্যালি আমরা একটা পেভমেন্টে তোমার বিভিন্ন জায়গায় অর্থাৎ মাঝখানে একটা থিকনেস, দুই পাশে আরেকটা থিকনেস, এইভাবে আমরা ইউজুয়ালি দেই না। সো এই যে তোমার বললাম যে তোমার রাস্তার টোটাল উইথ বা লেনের নাম্বারের উপর ভিত্তি করে টোটাল ট্রাফিকটাকে কত ধরবো সেটা বলা হয়। ইন্ডিয়ান প্র্যাকটিসের এখানে কিছু কথা বলা আছে। যদি তোমার সিঙ্গেল লেন রোড হয়, অর্থাৎ একটাই লেন, বিশেষ করে ওই যে তোমার দেখবা যে মফস্বলের দিক থেকে গ্রামের ভিতরের দিকের যে যাওয়ার রাস্তাগুলো, সেখানে কি রাস্তার উইথটা খুবই ন্যারো, পাশাপাশি দুইটা গাড়ি পাস করতে চায় না। তো এরকম ন্যারো বা সিঙ্গেল লেন রোডের ক্ষেত্রে এখানে যেটা বলা আছে, টোটাল ট্রাফিককে ওরা 2 দিয়ে গুণ দিয়ে নিতে বলেছে। সো এইখানে অথর যেটা আবার এই বইয়ে সেটা বলছেন যে ইট ইজ আননেসেসারি। এখানে যেটা যে জাস্ট টোটাল ট্রাফিকটা ধরে ডিজাইন করলেই যথেষ্ট। যদি রোড উইথ আরেকটু বেশি হয়, অর্থাৎ সিঙ্গেল লেন না, ইন্টারমিডিয়েট অর্থাৎ 2 লেন সিঙ্গেলের মাঝামাঝি একটু বেশি 5.5, সেই ক্ষেত্রে ওরা এইখানে রিকমেন্ড করেছে 1.5 দিয়ে গুণ দেওয়ার জন্য। বাট এইখানে যে অথর আছেন এই বইয়ে তিনি বলেছেন যে শুড বি বেসড অন টোটাল নাম্বার অফ ভেহিকল পার ডে ইন বেস বোথ ডিরেকশন, অর্থাৎ টোটাল বোথ ডিরেকশনাল ট্রাফিক ধরে ডিজাইন করলেই যথেষ্ট। 2 লেন সিঙ্গেল ক্যারিজওয়ে। সো এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে সিঙ্গেল ক্যারিজওয়ে আর একটা হচ্ছে ডুয়াল ক্যারিজওয়ে। প্রথমে এই জিনিসটা একটু বোঝো। সিঙ্গেল ক্যারিজওয়ে মানে হচ্ছে রাস্তাটা কোনো ফিজিক্যাল ডিভাইডার দিয়ে ডিভাইডেড না, গাড়ি দুই দিকেই চলছে, কিন্তু এদের মাঝে এই দুই ডিরেকশনের ট্রাফিকের মাঝে কোনো ফিজিক্যাল ব্যারিয়ার নাই। আর ডুয়েল ক্যারিজওয়ে বলতে বোঝায় যে মাঝখানে তোমার একটা ফিজিক্যাল ব্যারিয়ার আছে, যেটা দুই পাশের দুইটা লেন আলাদা দুই দিকে যাওয়ার জন্য, সেটা হচ্ছে কি আমাদের ডুয়েল ক্যারিজওয়ে। সো এরকম 2 লেন সিঙ্গেল ক্যারিজওয়ে এর ক্ষেত্রে বলা হচ্ছে ডিজাইন শুড বি বেসড অন 75% অফ দ্য টোটাল নাম্বার অফ কমার্শিয়াল ভেহিকেল, সিঙ্গেল ক্যারিজওয়ে এর জন্য। আর ডুয়েল ক্যারিজওয়ে এর জন্য এটা বলা হচ্ছে যে ডিজাইন ফর dual 2 lane carriageway should be based on 75% of the total number of commercial vehicle in each direction. The distribution factor may be reduced by 20% for each additional lane. কথা বুঝতে পেরেছো? সো এই যে জিনিসগুলো দেওয়া আছে, সো এইটা হচ্ছে কি তোমার কত পোর্শন ট্রাফিক ধরে আমরা ডিজাইন করব। ওকে, সো এইখানে আরেকটা এডিশনাল ফ্যাক্টরের কথা বলা আছে। আগে আমরা জানলাম হচ্ছে ইকুইভ্যালেন্স ফ্যাক্টর। ইকুইভ্যালেন্স ফ্যাক্টরটা কি করে বলতো? পার্টিকুলার কোন একটা এক্সেল লোডকে স্ট্যান্ডার্ড এক্সেল লোডে কনভার্ট করে। সো এখন যদি তোমার ভেহিকেল থাকে, অর্থাৎ এক্সেল না, তুমি ভেহিকেল গুনেছো, কমার্শিয়াল ভেহিকেল, নাম্বার অফ কমার্শিয়াল ভেহিকেল, সো সেইটাকে তোমার স্ট্যান্ডার্ড এক্সেলে কনভার্ট করার জন্য যে ফ্যাক্টরটা, সেটাকে আমরা বলা হয় ভিডিএফ, ভেহিকেল ড্যামেজ ফ্যাক্টর। যদি ভিডিএফ দিয়ে অঙ্ক করতে হয় তাহলে তোমাদেরকে ভিডিএফ এর ভ্যালুটা দেওয়া থাকে। এইখানে যেটা বলা হচ্ছে ইনিশিয়াল ট্রাফিক ভলিউম ইন টার্মস অফ নাম্বার অফ কমার্শিয়াল ভেহিকেল পার ডে, অর্থাৎ কমার্শিয়াল ভেহিকেল পার ডে ইনিশিয়ালি যদি তোমার এত থেকে এতর মধ্যে হয়, তাহলে তোমার টেরাইন অনুযায়ী ভিডিএফ এর ভ্যালুগুলো কত, রোলিং প্লেন টেরাইন হলে 1.5, হিলি টেরাইন হলে 0.5, এরকম ভিডিএফ এর ভ্যালুগুলো প্রোভাইড করা থাকে। সো এইখানে আমরা এই যে ভিডিএফ টিডিএফ ধরে তোমার কি একটা বেস ট্রাফিক বের করছি। দেন আমার রাস্তা কি সার্টেন একটা ডিজাইন লাইফের জন্য তো ডিজাইন করতে হয়, তাই তো? সে কথার কথা 5 বছর 10 বছর হোয়াটএভার যেটা ধরি আমরা ডিজাইন করি না কেন। সো তাহলে এই 5-10 বছরের জন্য যে ডিজাইন করতে হয়, এখন যে ট্রাফিক 5-10 বছর পরে তো একই ট্রাফিক থাকবে না, ট্রাফিক কিছুটা বেড়ে যাবে। সো টোটাল এই যে বাড়ল সব মিলিয়ে সব ট্রাফিকের জন্য কিউমুলেটিভ আমাকে রাস্তাটা ডিজাইন করতে হয়। সো এই ধরনের কিউমুলেটিভ বের করার ফর্মুলাটা তোমরা হয়তো জানো, 1 + r⁻n-1 ডিভাইডেড বাই r। এই যে r বললাম, rটা কি? rটা হচ্ছে গ্রোথ রেট, অর্থাৎ কোনো কিছু কি পোরশনে বাড়ে। সো এই ফর্মুলাটা তোমরা আগে ইউজ করেছো, বা অনেক সময় এটাকে যে চক্রবৃদ্ধির ফর্মুলা সেটাও বলা হয়। সো এইখানে আর এর ভ্যালু কত, এখানে ওরা বলছে যে ন্যাশনাল হাইওয়ে গুলোর জন্য ইন্ডিয়াতে ইউজুয়ালি 8 থেকে 15% ধরা হয়। তা নরমালি তোমার 8 to 15% এর মধ্যে। নরমালি তোমার কি ডিটেইল স্টাডি বা এই টাইপের না থাকলে ইউজুয়ালি আমরা 7.5% ধরে নিতে পারি। ইন্ডিয়ান একটা প্র্যাকটিস অনুযায়ী এটা বলা হয়েছে। সো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে গিয়ে তোমার NS = এত। এইখানে আমি যে বললাম NS মানে কি? কিউমুলেটিভ নাম্বার অফ
স্ট্যান্ডার্ড এক্সেল টু বি ক্যারিড ফর ইন দ্য ডিজাইন। অর্থাৎ ডিজাইন লাইফ কথার কথা 15 বছর আছে। টোটাল এই 15 বছর ধরে কত গাড়ি বলতে কি, স্ট্যান্ডার্ড এক্সেল লোড এই পেভমেন্টের উপর দিয়ে যাবে, সেই নাম্বারটা হচ্ছে এনএস। এইটাই হচ্ছে কি তোমার পেভমেন্টের জন্য লোড। এই লোড ধরে পেভমেন্টটাকে ফর ডিজাইন লাইফ, ফর এ পার্টিকুলার ডিজাইন লাইফ ডিজাইন করতে হয়। অর্থাৎ এই ডিজাইন লাইফে সে কি এই পরিমাণ ভেহিকেল স্ট্যান্ডার্ড এক্সেলের তোমার রিপিটেশন নিতে হবে। সো তাকে তার জন্য এডিকেট যতটুকু থিকনেস দরকার তাকে প্রোভাইড করতে হয়। সো এইখানে এনএসটা কিভাবে বের করছে, A is equal to initial traffic in terms of number of commercial vehicle per day. সো তার মানে আজকে থেকে পেভমেন্টটা উন্মুক্ত করে দিলাম ট্রাফিকের জন্য। সো আজকে পার ডেতে কত চলে, এ দিয়ে গুণ দিলে কি 365 দিয়ে গুণ দিলে কি পেয়ে যাই, এক বছরে কত চলে। এবং ভিডিএফ দিয়ে গুণ দিলে আমরা কি পেয়ে যাই, ভিডিএফ দিয়ে গুণ দিলে পেয়ে যাই এই যে তোমার কমার্শিয়াল ভেহিকেলটাকে ডাইরেক্ট কি সে স্ট্যান্ডার্ড এক্সেলে কনভার্ট করে দিল। সো এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে গিয়ে আজকে বেইজ ইয়ারে তোমার কমার্শিয়াল ভেহিকেলটাকে, মানে সোজা কথা ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড এক্সেল লোড এক বছরে কত, সেটা হচ্ছে এই অংশটুকু। সো এইটাকে তোমার ডিজাইন লাইফ এবং গ্রোথ ফ্যাক্টরের উপর ভিত্তি করে এই কিউমুলেটিভ নাম্বার অফ স্ট্যান্ডার্ড এক্সেল এই অংশটা দিয়ে গুণ দিলে অর্থাৎ 1 + r⁴ ডিভাইডেড বাই r পাওয়া যায়। সো এইখানে একটা অঙ্ক, এই অঙ্কটা করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এ 2-lane 2-way roadway is at present carrying a traffic of 1000 কমার্শিয়াল ভেহিকেল পার ডে। এটাকে তোমার স্ট্রেনথেন করতে হবে গ্রোয়িং ট্রাফিক নিডের জন্য। ভেহিকেল ড্যামেজ ফ্যাক্টর ভিডিএফ দেওয়া আছে 3, দ্য রেট অফ গ্রোথ অফ ট্রাফিক হচ্ছে 10%, আর এর ভ্যালু বলা আছে কনস্ট্রাকশন পিরিয়ডটা 5 বছরের, দ্য পেভমেন্ট ইজ টু বি ডিজাইন ফর 15 ইয়ার্স। অর্থাৎ এইখানে যদি আমি একটু সহজ ভাষায় এক্সাম্পল দিই বোঝার জন্য, কি বলা হয়েছে, ধরো আজকে 2021 সালের শুরু, আজকে ট্রাফিক গুনে দেখা গেল যে রাস্তায় 1000 কমার্শিয়াল ভেহিকেল পার ডে আছে। রাস্তাটা ধীরে ধীরে ট্রাফিক বাড়ার জন্য একে স্ট্রেনথেন করতে হবে, অর্থাৎ তোমার মানে নতুন করে হয়তো ডিজাইন করতে হবে। সো কত ট্রাফিক সেটা আমাকে জানতে হবে। সো এই যে ট্রাফিকটা হিসাব করব, এটা কিভাবে হিসাব করব, এইটা আমাকে এখানে বের করতে হবে। সো আজকে 2021 সালের শুরু, আজকে ট্রাফিক চলছে হচ্ছে গিয়ে তোমার 1000 ভেহিকেল পার ডে। এইখানে বলা আছে কনস্ট্রাকশন পিরিয়ড, অর্থাৎ রাস্তা যে আমি স্ট্রেনথেনিং করব তার জন্য কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাকে কতদিন সময় লাগবে, 5 বছর সময় লাগবে। সো তার মানে 2025 সালে তুমি রাস্তাটা উন্মুক্ত করে দিতে পারবা। সো তার মানে 2025 সালের যে ট্রাফিক শুরু করবে রাস্তায় চলা, ওইটা হচ্ছে রাস্তার জন্য বেইজ ইয়ার ট্রাফিক। আর তুমি আজকে অর্থাৎ 2021 সালে শুরুতে রাস্তায় এখন যে ট্রাফিক চলছে সেটা কত, 1000 কমার্শিয়াল ভেহিকেল। সো তাহলে 2025 সাল পর্যন্ত রাস্তাটা বানাতে সময় লাগবে, ততদিনে ট্রাফিক কি 1000ই চলবে না 1000 থেকে বাড়বে, অবশ্যই কিছু বাড়বে। সো তাহলে 2025 সালে তোমার বেইজ ইয়ার ট্রাফিকটা কত হবে সেইটা আমরা কি নরমাল এই ফর্মুলাটা দিয়ে বের করতে পারি, অর্থাৎ বৃদ্ধি যেটা 1 + r⁴n। অর্থাৎ আজকে যদি 1000 ভেহিকেল চলে, 5 বছর পরে 2025 সালে তোমার পার ডেতে ট্রাফিক চলবে হচ্ছে কত, 1611 কমার্শিয়াল ভেহিকেল পার ডে। অর্থাৎ 2025 সালে পার ডেতে তোমার এই ভেহিকেলটা চলবে। এখন রাস্তা ডিজাইন ইয়ার বলছে, ডিজাইন লাইফ বলছে 15 বছর। তার মানে 2025 সালে রাস্তাটা যদি তুমি অন করে দাও তাহলে রাস্তাটা 15 বছর সার্ভিস দিতে হবে। সো তার মানে কি এটা 2040 সাল পর্যন্ত সার্ভিস দিবে। সো তাহলে এই যে আমার 2025 সালে আমি কমার্শিয়াল ভেহিকেল পার ডে পেলাম কত, 1611, এইটা কি 2025 সাল ধরে তোমার একটা ট্রাফিক থাকবে, দেন বাড়বে, 2026 সালে টোটাল ট্রাফিক চলবে। এইভাবে টোটাল 15 বছর অর্থাৎ 2040 সাল পর্যন্ত যত ট্রাফিক আছে রাস্তাটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে কি টোটাল ট্রাফিকটা, কিউমুলেটিভ ট্রাফিকটা সে নিতে পারে। তার মানে এই যে এনএস, এই ভ্যালুটা আমাকে
বের করতে হবে। সো এনএস বের করার জন্য 2025 সালে অর্থাৎ যেই বছর রাস্তাটা ট্রাফিকের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো সেইখানে এ অর্থাৎ তোমার কমার্শিয়াল ভেহিকেল পার ডে কত, এই যে আমরা বের করেছি 1611 পার ডে। সো তাহলে এক বছরে কত 365 দিয়ে গুণ দিলাম। এইখানে তোমার এই যে 0.75, এই 0.75টা হচ্ছে গিয়ে তোমার লেন ডিস্ট্রিবিউশনের জন্য। লেন ডিস্ট্রিবিউশনটা কোত্থেকে আসছে, এই যে 2 লেন 2 ওয়ে রোড, 2 লেন 2 ওয়ে রোড। সো তার মানে দুই দিকে রাস্তায় লেন আছে কয়টা, দুইটা, অর্থাৎ একটা লেন দিয়ে এদিকে গাড়ি যায় আরেকটা লেন দিয়ে এরকম আসে। সো ঠিক আছে, এইটার জন্য আমরা এই যে 2 লেন সিঙ্গেল ক্যারিজওয়ে, এইটার জন্য কত টোটাল ট্রাফিকের 75% ধরি। কমার্শিয়াল ভেহিকলটাকে 3 দিয়ে গুণ দিয়ে আমরা স্ট্যান্ডার্ড এক্সেলে কনভার্ট করলাম। দেন তোমার ওই যে বাকি অংশ 1 + r⁻n - 1 ডিভাইডেড বাই r, এইটা দিয়ে গুণ দিয়ে আমরা কিউমুলেটিভ 2025 থেকে 2040 পর্যন্ত অর্থাৎ 15 বছরের টোটাল কিউমুলেটিভ ট্রাফিকটা বের করলাম। সো এইটাই ছিল হচ্ছে কি আমাদের এই অঙ্কটা। এরপরে আমাদের কিছু জিনিস জানতে হবে টায়ার প্রেসার বা এই জিনিসগুলো রিলেটেড। আমার ভেহিকেলের যে বডিটা, ওই বডি থেকে লোডটা প্রথমে একটা স্প্রিং বা অ্যাটাচমেন্টের মাধ্যমে আসে হচ্ছে এক্সেলে, এক্সেল থেকে যায় হচ্ছে দুই পাশের টায়ার বা হুইলে, এই হুইল থেকে মাটিতে চলে আসে। ঠিক আছে, সো এইটা ধরলাম আমার হচ্ছে যে পেভমেন্টের যে সারফেস অর্থাৎ ওয়্যারিং কোর্স, এইখানে কি তোমার এই হুইলটা আছে, এই হুইল থেকে লোডটা মাটিতে যায়। সো মাটিতে যে স্ট্রেসটা আসে ওইটাকে আমরা বলি হচ্ছে কন্টাক্ট প্রেসার। কন্টাক্ট প্রেসার তোমার ইউজুয়ালি টায়ার প্রেসার থেকে কম বেশি হতে পারে, বাট ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা ধরে নেই টায়ার প্রেসার আর কন্টাক্ট প্রেসারটা সেম, অর্থাৎ ওই প্রেসারটাই মাটিতে যাচ্ছে। স্ট্রেস আমরা কিভাবে ডিফাইন করি বলতো, একটা এরিয়া দিয়ে যাচ্ছে পার্টিকুলার, আর এই এরিয়াতে লোডটা আসতেছে কোত্থেকে বলতো, ওই যে হুইল লোড, মানে এক্সেল থেকে যে লোডটা পার্টিকুলার একটা হুইলে আসতেছে, ধরলাম সেই হুইল লোডটা হচ্ছে গিয়ে তোমার ডাব্লিউ, এবং এই যে কন্ট্রাক্ট প্রেসার বা টায়ার প্রেসার, সেই প্রেসারটা বা স্ট্রেসটা হচ্ছে পি, এবং এ যে এরিয়া জুড়ে তোমার এই প্রেসারটা মাটিতে ট্রান্সমিট হচ্ছে সেটা হচ্ছে এ। সো তাহলে তোমরা জানো ইজিলি যে কোন স্ট্রেস বা প্রেসার ইজ ইকুয়াল টু কি, লোড ডিভাইডেড বাই এরিয়া। ঠিক আছে, সো আমাদের যে এরিয়া জুড়ে হুইল লোডটা মাটিতে যায় সেটা ইউজুয়ালি হচ্ছে গিয়ে তোমার রেগুলার শেপ না, অনেকটা ইলেকট্রিক্যাল শেপ, বাট তোমার এইগুলোর এরিয়া ক্যালকুলেট করা কঠিন, এই কারণে আমরা রেগুলার শেপে অ্যাপ্রক্সিমেশন করি। অর্থাৎ ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ধরে নেই যে একটা সার্কুলার এরিয়া জুড়ে লোডটা মাটিতে ট্রান্সফার হবে। তাহলে সুবিধাটা কি, সার্কুলার এরিয়ার ফর্মুলা আমাদের খুব ইজিলি জানি, পাই আর স্কয়ার। সো তাহলে তোমার এইখানে কি হচ্ছে, পাই আর স্কয়ার, এ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার পাই আর স্কয়ার। এখানে আর স্কয়ারটা কি, আরটা হচ্ছে গিয়ে যে সার্কুলার এরিয়া জুড়ে তোমার এই প্রেসারটা ট্রান্সমিট হবে সেই এরিয়ার রেডিয়াস হচ্ছে গিয়ে আর। সো এই জিনিসটা, এই ফর্মুলাটা তোমরা ইজিলি জানো যে প্রেসার ইজ ইকুয়াল টু লোড ডিভাইডেড বাই এরিয়া। জাস্ট একটু রিভিউ করে নিলাম। এখানে এই অঙ্কটাতে যেটা বলা হয়েছে, টু ক্লোজলি সেপারেটেড হুইল লোড, অর্থাৎ এই যে ডাব্লিউ, এই ভ্যালুটা হচ্ছে গিয়ে তোমার কত, একটা হুইল লোডে 20.5 কিলো নিউটন, এবং এই যে টায়ার প্রেসারটা আছে, প্রেসারটা আছে 0.7 মেগাপ্যাসকেল, আর অ্যাক্টিং অন এ পেভমেন্ট সেকশন। ইফ টু হুইল লোডস আর রিপ্লেসড বাই এ সিঙ্গেল হুইল উইথ দ্য সেম টায়ার প্রেসার, ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ টায়ার ইমপ্রিন্ট। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, পাশাপাশি এরকম দুইটা হুইল লোড ছিল, প্রত্যেকটা হুইল লোড তোমার কত ছিল, 20.5 কিলো নিউটন। এখন এই দুইটা হুইলের বদলে একটা হুইল আমি দিতে চাচ্ছি, সো তাহলে এই একটা হুইল লোড নেবে কত, টোটাল দুইটা হুইলের, তার মানে টোটাল লোড কত, 41 কিলো নিউটন। এখন বলতে চাচ্ছে এই যে 40 কিলো নিউটনের লোড মাটিতে যে প্রেসারে ট্রান্সমিট হবে, অর্থাৎ টায়ার প্রেসারটা সেমই থাকবে কত, 0.7 মেগাপ্যাসকেল, কত এরিয়া জুড়ে এটা ট্রান্সমিট হবে, অর্থাৎ কত এরিয়া, এরিয়া বের করতে মানে কোন সার্কুলার এরিয়া জুড়ে ট্রান্সমিট হবে। সো সার্কুলার এরিয়া বলতে আমরা বুঝাই হচ্ছে কি, যদি একটা রেডিয়াস জানি তাহলে খুব ইজিলি আমরা পেয়ে যাই যে কোন সার্কুলার এরিয়া জুড়ে ট্রান্সমিট হবে, বা সোজা কথা যে ইমপ্রিন্ট এরিয়া, তার মানে সোজা কথা এই ফর্মুলাটা, টোটাল লোড কত 41 কিলো নিউটন, প্রেসারটা কত সেম থাকবে 0.7 মেগাপ্যাসকেল, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। এখান থেকে খুব ইজিলি আর এর ভ্যালুটা পেয়ে যাবা। এইখানে সেটাই বের করছে যে ইমপ্রিন্ট এরিয়া, যে এরিয়া জুড়ে লোড মানে প্রেসারটা ট্রান্সমিট হবে পেভমেন্ট স্ট্রাকচারে, তার রেডিয়াসটা হচ্ছে কত, 0.136 মিটার।
কথা বোঝা গেছে? খুবই সোজা অঙ্ক, মানে স্ট্রেস ইজ ইকুয়াল টু লোড ডিভাইডেড বাই এরিয়া, এই ফর্মুলার একটা অঙ্ক। এরপরে যেটা, এরপরেরটা তোমার বলা হচ্ছে দ্য রেডিয়াস অফ এ টায়ার ইমপ্রিন্ট ইজ অ্যাপ্রক্সিমেটেড টু বি এ সার্কেল অফ এত। এইবার যেটা বলা আছে যে তোমার এরকম একটা সার্কুলার এরিয়াতে কোনো একটা টায়ার থেকে লোড ট্রান্সমিট হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে যে এই যে সার্কুলার এরিয়াটা, এই সার্কুলার রেডিয়াটা তোমার বলা হচ্ছে যে রেডিয়াস, যে সার্কুলার এরিয়া জুড়ে লোড ট্রান্সমিট হচ্ছে তার রেডিয়াসটা হচ্ছে কি 150 মিলিমিটার। এখন বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লোডিং ডিউরেশন, অর্থাৎ কত সময় ধরে এই সার্কুলার এরিয়াতে লোডটা থাকবে, কারণ কি ভেহিকেলটা তো মুভ করছে, তাই তো। সো এখানে স্পিড দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার। সো তার মানে কি তোমার ভেহিকেলটা এই কন্টাক্ট এরিয়াতে কি সংস্পর্শে আছে, রাইট। সো তাহলে কত সময় ধরে লোড থাকবে, তার মানে সেই সময়টা হবে হচ্ছে যে সময়ে পেভমেন্ট স্ট্রাকচারের এই যে সার্কুলার এরিয়ায় কন্টাক্টে ছিল এইখান থেকে এতটুকু সে মুভ করে যেতে পারে। সোজা কথা, এই ডিস্টেন্সটা গাড়ির স্পিডের কারণে মুভ করে যেতে যে সময় লাগবে সেই সময় জুড়েই তো তোমার এই লোডটা এই পেভমেন্টে থাকবে, তাই তো। কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন চাকাটা মুভ করে সামনে চলে যাবে তখন তো আর এই এরিয়াটাতে লোডটা থাকবে না। সো তার মানে সোজা কথা, এতটুকু ডিস্টেন্স অতিক্রম করতে সার্টেন একটা স্পিডে যে সময় লাগবে, অর্থাৎ এতটুকু ডিস্টেন্সের জন্য আমরা স্পিডটাকে ইউনিফর্মই ধরে নিতে পারি, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু ভিটি। অর্থাৎ এই যে ইমপ্রিন্ট এরিয়া, এই ইমপ্রিন্ট এরিয়ার যে তোমার ডায়ামিটার, এই ডায়ামিটার অতিক্রম করতে যে সময় লাগবে পার্টিকুলার একটা স্পিডে, সেই সময় জুড়েই কি তোমার এই লোডটা মাটিতে কার্যকর থাকবে। কারণ কি এই পয়েন্টের পরে যখন এই টায়ারটা মুভ করে সামনে চলে যাবে তখন তো আর এই জায়গাটাতে লোডটা থাকবে না। সো তাহলে খুব ইজিলি আমরা বুঝতে পারছি এস ইজ ইকুয়াল টু ভিটি। সো তার মানে কতটুকু সময়, টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। সো এস কতটুকু ডিস্টেন্স অতিক্রম করতে হবে, আগেই বলেছে এই ইমপ্রিন্ট এরিয়ার ডায়ামিটারটা তোমার দেওয়া ছিল, রেডিয়াস হচ্ছে 150। সো তাহলে ডায়ামিটার কত, 2 ইনটু 150 ডিভাইডেড বাই ভি। ভেলোসিটিটা কত, এখানে ভেলোসিটি দেওয়া আছে হচ্ছে কিলোমিটার পার আওয়ারে। এই কিলোমিটার পার আওয়ার থেকে তোমার এই ইউনিটে অর্থাৎ মিলিমিটার পার সেকেন্ড ওই ইউনিটে নেওয়া হয়েছে, তার জন্য এটা দিয়ে ভাগ দেওয়া হয়েছে। সো তাহলে 0.018 সেকেন্ড ধরে তোমার এই লোডটা পেভমেন্টে থাকবে, খুবই কম সময়। বুঝতেই পারছো যে গাড়িকে অনেক স্পিডে চলছে, সো তার মানে কি খুব কম সময় ধরে এই লোডটা পেভমেন্টে থাকছে। সো এইটা হচ্ছে কি তোমার সেকেন্ড আরেকটা টাইপের অঙ্ক। সো এই চ্যাপ্টারে মেইনলি আমরা জানলাম সাম ফান্ডামেন্টালস অফ পেভমেন্ট ডিজাইন। এখান থেকে আমরা জানলাম কিভাবে মেইনলি তোমার রিপিটেশন অফ স্ট্যান্ডার্ড এক্সেল এইখানে কনভার্ট করা হয়, অর্থাৎ ইএসএএল। এইটাই হচ্ছে গিয়ে তোমার পেভমেন্ট ডিজাইনের ক্ষেত্রে একটা লোড। এই বিষয়গুলো এখন আমরা ধীরে ধীরে ডিজাইনের দিকে চলে যাব। তোমাদের কাদিয়ালির বই পরের চ্যাপ্টার 16 ডিজাইন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট। এখানে তোমার ডিজাইন রিলেটেড কথাগুলো বলা আছে। যে নরমালি ডিজাইন মেথডের কথা যদি আমরা বলি, ডিজাইন মেথড হচ্ছে গিয়ে তোমার বলা যায় হচ্ছে তিনটা: অ্যানালাইটিক্যাল মেথড, এমপিরিক্যাল মেথড, মেথড বেসড অন পেভমেন্ট পারফরম্যান্স। তোমরা এই নামটা অলরেডি আমি তোমাদের সাথে ডিসকাস করেছি। এমপিরিক্যাল, এমপিরিক্যাল মানে কি অবজারভেশন বেস। আগে তোমার পেভমেন্ট ডিজাইন, ফ্লেক্সিবল পেভমেন্ট মেইনলি এমপিরিক্যাল বেসিসেই শুরু হয়। তোমার রিসেন্ট 30-40 ইয়ার্স এগো তোমার যখন এই তোমার ক্যালকুলেশন বা এই জিনিসগুলোতে ডেভেলপমেন্ট হয়, কত কি তোমার এই অ্যানালাইটিক্যাল মেথড বা স্ট্রাকচারাল মেথড বা রেশনাল মেথড যাই বলো না কেন, এই জিনিসটা তত ডেভেলপ করা শুরু করে। সো অ্যানালাইটিক্যাল মেথড বা স্ট্রাকচারাল মেথড ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে তোমার কেন আসলে এত ইজিলি ডেভেলপ করা গেল না, বা আগে থেকেই কেন এটা ছিল না। যেমন একটা বিমের পারফরমেন্স কিরকম হবে তুমি ল্যাবে টেস্ট করে সুন্দর করে বুঝতে পারো। এটার বাইন্ডিং ম্যাটেরিয়ালটা হচ্ছে সিমেন্ট, এটার মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি, বিভিন্ন জিনিস তোমাকে স্ট্রাকচারালি তোমরা এটাকে অ্যানালাইসিস করতে পারো, ডিরাইভ করতে পারো। বাট পেভমেন্ট স্ট্রাকচার ইজ নট সো ইজিলি অ্যামেনেবল টু অ্যাকুরেট স্ট্রাকচারাল অ্যানালাইসিস। কারণ হচ্ছে যে ম্যাটেরিয়াল গুলো ফ্লেক্সিবল পেভমেন্ট লেয়ারে আছে সেগুলো তোমার ইউনিফর্ম প্রপার্টি শো করে না, যেটা তোমার কি কনক্রিট বা এই জিনিসগুলো শো
শো করে। তোমার এই যে যেটা বললাম যে ফ্লেক্সিবল পেভমেন্টের লেয়ার গুলো মনে আছে, সারফেস, বেস, সাব বেস। উপরের যে লেয়ারটা সারফেস, এটা ইউজুয়ালি বিটুমিনাস কনক্রিটের হয়ে থাকে, হট মিক্স অ্যাসফল্ট। নিচের লেয়ার গুলো কি গ্র্যানুলার। এই কথাটাই বলা হচ্ছে যে পারফরমেন্স অফ বিটুমিনাস মিক্সচার ইজ বিকামিং মোর এন্ড মোর অ্যামনেবল টু সায়েন্টিফিক অ্যানালাইসিস। অর্থাৎ এটার পারফরমেন্স কিরকম হবে, অর্থাৎ নর্মাল সিমেন্ট কনক্রিটের মতন এটা ধীরে ধীরে এটা আমরা একটা মোটামুটি মডেল টডেল করতে পারি। কিন্তু এর নিচে যে গ্র্যানুলার লেয়ার গুলো আছে, বেস, সাব বেস, স্ট্যাবিলাইজ, কোর্স, সয়েল, এই জিনিসগুলোর তোমার যে প্রপার্টি সেইটা এতটা কি ইজিলি অ্যামেনেবল বা বোধগম্য না। এই কারণে কমপ্লিটলি স্যাটিসফ্যাক্টরি মেথড অফ ডিজাইন বাই থিওরিটিক্যাল কনসিডারেশন এই জিনিসটা একটু difficult. কিন্তু modern computer can analyze complicated stress theories quickly, and hence theoretical analysis is likely to be used more commonly. অর্থাৎ রিসেন্ট টাইমে তোমার এই যে কম্পিউটার প্রোগ্রামগুলো বিভিন্ন ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস বা এই জিনিসগুলো ডেভেলপ করেছে, যার ফলে তোমার কমপ্লিকেটেড স্ট্রেস থিওরি অর্থাৎ বিভিন্ন লেয়ার অনুযায়ী কিরকম হবে সেই জিনিসগুলো ক্যালকুলেশন সম্ভব হয় বা ডেভেলপ করেছে। সো এই কারণে তোমার কি রিসেন্ট টাইমে তোমার থিওরিটিক্যাল অ্যানালাইসিস, রিসেন্ট বলতে তোমার অ্যারাউন্ড 30-40 বা তার এরকম সময় থেকে তোমার এই জিনিসগুলো ডেভেলপ হচ্ছে বা ইউজ হচ্ছে। সো এরকম কিছু থিওরিটিক্যাল তোমার অ্যাপ্রোচ বা অ্যানালাইটিক্যাল বা রেশনাল বা স্ট্রাকচারাল ডিজাইন অ্যাপ্রোচ যাই বলি না কেন, আমরা ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করব। প্রথম যেটা সেটা হচ্ছে বজিনেক্স থিওরি। তোমার 1885, সো বুঝতেই পারছো 18 শতকে বজিনেক্স নামের একজন লোক প্রথম একটা থিওরি প্রপোজ করেন। সো অবশ্যই বোঝা যাচ্ছে যে 18 শতাব্দী সে তখনও তোমার কিছু লিমিটেশন ছিল, এই কারণে ওনার ফর্মুলারও কিছু লিমিটেশন আছে বা কিছু অ্যাজাম্পশন আছে যেটা দেখলেই বুঝতে পারবা যে এটা কখনো তোমার ট্রু হতে পারে না। কি অ্যাজাম্পশন? উনি ধরে নিয়েছেন সাবগ্রেড, সাব বেস, সারফেস লেয়ার ইন এ পেভমেন্ট অ্যাজুম টু ফর্ম এ হোমোজেনিয়াস মাস। অর্থাৎ উনি ধরে নিয়েছেন পেভমেন্টের সারফেস, বেস, সাব বেস হোমোজেনিয়াস মাস, যেটা আমরা ইজিলি জানি এটা কখনোই সম্ভব না। কারণ সারফেসিংটা হচ্ছে গিয়ে তোমার হট মিক্স অ্যাসফল্টের, এর কিছুটা ফ্লেক্সারাল স্ট্রেংথ আছে, বাট বেস, সাব বেস এগুলো হচ্ছে গ্র্যানুলার ম্যাটেরিয়াল, এগুলো গ্রেইন কন্ট্যাক্টের মাধ্যমে লোড ট্রান্সফার করে থাকে। সো এই দুইটার প্রপার্টি কখনো সেম হতে পারে না। কিন্তু ওই যে ক্যালকুলেশনের সুবিধার জন্য, অর্থাৎ তখনও এরকম তোমার ডিটেলস টেস্ট চেইন অ্যানালাইসিসের জন্য যে কম্পিটিশন সেটা অতটা ডেভেলপ করে নাই, বাট উনি প্রথম জাস্ট একটা অ্যানালাইসিস করার জন্য এই অ্যাজাম্পশনটা করে একটা ফর্মুলা দেন স্ট্রেস চেইন বের করা। সো ওনার অ্যাজাম্পশনটা ছিল হচ্ছে কোন একটা পেভমেন্ট, এই পেভমেন্টের এটা কি সারফেস লেয়ার, এর নিচে বেস, এর সাব বেস, উনি পুরা জিনিসটাকে ধরে নিয়েছেন একটা হোমোজেনিয়াস মাস, অর্থাৎ একই ধরনের প্রপার্টি। উনি ধরে নিয়েছেন যে পুরা জিনিসটা কি একটা ইলাস্টিক, হোমোজেনিয়াস, আইসোট্রপিক সলিড, যেটা কি হুকস ল ফলো করবেন। সো উনি এই জিনিসটাকে চিন্তা করে উনি খুব ইজিলি একটা ভার্টিক্যাল স্ট্রেসের ফর্মুলা ডেভেলপ করেন। ভার্টিক্যাল স্ট্রেসের ফর্মুলা মানে হচ্ছে এইখানে যে টু ওয়ে মানে হচ্ছে এটা হচ্ছে পেভমেন্টের যে সারফেসটা, অর্থাৎ ওয়্যারিং কোর্সের উপরে যে সিল কোটটা থাকে, এইখানে এরকম একটা সার্কুলার এরিয়া যেটা জুড়ে কি তোমার ওই যে স্ট্রেসটা পেভমেন্ট স্ট্রাকচারে আসছে, এই যে এরিয়া তার ডায়ামিটারটা হচ্ছে 2a, তার মানে রেডিয়াস হচ্ছে a, এবং এই পিটা হচ্ছে গিয়ে তোমার ওই কন্টাক্ট প্রেসার বা টায়ার প্রেসার, অর্থাৎ যেটা ট্রান্সমিট হচ্ছে সেই প্রেসারটা হচ্ছে পি। যদি পেভমেন্টের সারফেসে এরকম কোন একটা এরিয়া জুড়ে একটা ইউনিফর্ম প্রেসার পি থাকে, তাহলে পেভমেন্ট সারফেস থেকে তোমার জেড ডিস্টেন্স, ধরলাম পার্টিকুলার একটা ডিস্টেন্স হচ্ছে জেড, এটা হচ্ছে শুরু, তার মানে এখানে জেডটা কত? 0। যত নিচের দিকে আসতেছি জেড এর ভ্যালু বাড়তেছে। সো পার্টিকুলার এরকম একটা জেড ডিস্টেন্স দূরে পার্টিকুলার একটা পয়েন্টে স্ট্রেসের ভ্যালু হবে হচ্ছে গিয়ে তোমার ভার্টিক্যাল স্ট্রেসের ক্ষেত্রে এইটা সিগমা জেড, এবং হরাইজন্টাল স্ট্রেস এক্স এবং ওয়াই তার ক্ষেত্রে ভ্যালু হবে হচ্ছে গিয়ে এইটা। সো এই ফর্মুলাতে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করে কি সারফেস, অর্থাৎ এইখানে কি জেড এর ভ্যালু 0, সো এইখানে জেড এর ভ্যালু 0 বসিয়ে, এবং মিউ হচ্ছে পয়জন রেশিও যেটা হচ্ছে তোমার সয়েলের জন্য 0.05, এই ভ্যালুগুলো বসিয়ে তোমার এই পেভমেন্টের সারফেসের একটা ভার্টিক্যাল ডিফ্লেকশনের ফর্মুলা আমরা পাই, সেটা হচ্ছে গিয়ে এইটা।
যে ডেল্টা বা ডিফ্লেকশন ইজ ইকুয়াল টু 1.5 PA ডিভাইডেড বাই ই। এই ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা ফ্লেক্সিবল প্লেটের জন্য, আর রিজিড প্লেটের জন্য এই ফর্মুলাটা হচ্ছে 1.18 PA ইনটু ই। সো এই যে দুইটা ইকুয়েশন 16.4 এবং 16.5, এই দুইটা ইকুয়েশন ধরে পেভমেন্ট সারফেসের ডিফ্লেকশনটাকে একটা ক্রাইটেরিয়ার মাঝে রেখে আমরা এই ডিজাইনটা করতে পারি। 16.1 এ এই জিনিসটাই বলা হয়েছে, ক্যালকুলেট দ্য ডিফ্লেকশন এট দ্য সারফেস অফ এ ফ্লেক্সিবল পেভমেন্ট ডিউ টু হুইল লোড অফ 14 কিলোনিউটন। তার মানে ডাব্লিউ ভ্যালু দেওয়া কত? 14 কিলোনিউটন। টায়ার প্রেসার দেওয়া 0.5 মেগানিউটন, তার মানে টায়ার প্রেসার দেওয়া হচ্ছে 0.5 মেগানিউটন। সো তাহলে প্রেসার ইজ ইকুয়াল টু হুইল ডিভাইডেড বাই এরিয়া। সো তার মানে এই যে ইনফরমেশনটুকু দেওয়া, তার মধ্যে কি, তার মাধ্যমে আমরা যে কন্টাক্ট এরিয়া আছে সেই এরিয়ার রেডিয়াস পেয়ে যাচ্ছি। তার মানে কি, এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এটা কি, এই যে তোমার কন্টাক্ট এরিয়া তার রেডিয়াস। তো তার মানে এই যে ইনফরমেশন আমরা পড়লাম এতটুকুর মাধ্যমে কিন্তু কি আমরা এই যে এ রেডিয়াস এই জিনিসটা পেয়ে যাচ্ছি, কন্টাক্ট এরিয়ার রেডিয়াস। কথা বুঝতে পেরেছো? সো এইখানে আমরা রেডিয়াসটা যখন পেলাম, খেয়াল করো ফ্লেক্সিবল প্লেটের ডিফ্লেকশনের ফর্মুলাটা কি? পি এ ডিভাইডেড বাই ই। এটা হচ্ছে রেডিয়াস, পিটা হচ্ছে গিয়ে কি তোমার এই যে দেখো এখানে সবকিছু দেওয়া আছে। পি ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড প্রেসার পার ইউনিট এরিয়া। এইখানে এই জিনিসগুলো দেওয়া আছে যে প্রেসারের ভ্যালু তাহলে কত হবে, এর ভ্যালু কত হবে, ই এর ভ্যালু এখানে দেওয়া আছে। ই হচ্ছে কি, পেভমেন্টটাকে টোটাল তো ইউনিফর্ম মাস, অর্থাৎ সারফেস, বেস, সাব বেস সব মিলিয়ে একটা ইউনিফর্ম বা হোমোজেনিয়াস মাস ধরেছে। ইটা হচ্ছে গিয়ে তোমার সেই হোমোজেনিয়াস মাসের জন্য তোমার কি মডুলাস অফ ইলাস্টিসিটির যে ভ্যালুটা সেটা দেওয়া আছে 20 মেগানিউটন পার মিটার স্কয়ার। সো তাহলে এই ফর্মুলাতে আমরা PAE জানি। সো তাহলে সারফেসের ডিফ্লেকশনটা আমরা পেয়ে যাব, অর্থাৎ একটা ফ্লেক্সিবল পেভমেন্ট যদি হয় তাহলে বজিনেক্স থিওরি অনুযায়ী, অর্থাৎ হোমোজেনিয়াস মাস হলে তার সারফেসের ডিফ্লেকশন কত সেটা ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য এই ইকুয়েশন 16.4 ইউজ করে আমরা বের করতে পারছি। সো এখানে যে ড্রব্যাক, বজিনেক্স থিওরি যেটা আমরা বললাম, এই থিওরির ড্রব্যাকটা কি সেটা অলরেডি বলেছি, যে উনি অ্যাজিউম করে নিয়েছেন সয়েল ইজ পারফেক্টলি ইলাস্টিক এন্ড হোমোজেনিয়াস। এটা কখনোই ট্রু হতে পারে না। এটা সার্টেন লিমিট পর্যন্ত হলেও কি সয়েল মে বি ইলাস্টিক অনলি আপ টু সার্টেন লিমিট। 2 নাম্বার, পেভমেন্ট কনসিস্ট অফ নাম্বার অফ লেয়ার ইচ উইদিন ইটস মডুলাস অফ ইলাস্টিসিটি, অর্থাৎ সারফেসের এক ধরনের, সাব বেস, সাবগ্রেড, বেস এগুলোর আরেক ধরনের। সো উনি ধরে নিয়েছেন অ্যাজাম্পশন অফ ওয়ান কনস্ট্যান্ট প্রপার্টি, অর্থাৎ পুরো পেভমেন্টের জন্য ইটা সেম, মডুলাস অফ ইলাস্টিসিটি এই অঙ্কের ক্ষেত্রে উনি ধরে নিয়েছেন। সো ওইটা কখনোই ট্রু হতে পারে না। সামনে গেলে দেখবা যে মডিফিকেশনটা কিভাবে আসছে বজিনেক্স থেকে। বার্মিস্টার একটা মডিফিকেশন করেন 2 লেয়ার, তখন উনি ধরে নিয়েছেন না সারফেসের জন্য, অর্থাৎ হট মিক্স অ্যাসফল্টের জন্য একটা মডুলাস অফ ইলাস্টিসিটি, নিচের লেয়ারগুলোর জন্য আলাদা আরেকটা মডুলাস অফ ইলাস্টিসিটি E2। সো এটা ছিল ইমপ্রুভমেন্ট। পরে বার্মিস্টার 2 লেয়ার থিওরিতে এটা দেখতে পাবা। দ্য অ্যাজাম্পশন দ্যাট দ্য লোড ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মে নট বি কারেক্ট। সো এই জিনিসগুলো ছিল হচ্ছে ড্রব্যাকস অফ বজিনেক্স অ্যাপ্রোচ। সো অনেক সময় কোশ্চেন আসে, হোয়াট আর দ্য ড্রব্যাকস অফ বজিনেক্স অ্যাপ্রোচ। সো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন অ্যাপ্রোচ বা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ বা অ্যানালাইটিক্যাল বা রেশনাল যাই বলো না কেন। সো সেটা শুরু হয়েছিল 1885 এ বজিনেস্কের একটা সিম্পল ফর্মুলার মাধ্যমে, যেখানে কিছু অ্যাজাম্পশন ছিল। এই অনুযায়ী আমরা কি একটা ফ্লেক্সিবল প্লেট বা রিজিড প্লেটের ডিফ্লেকশনের একটা ফর্মুলা পাই বাই সিম্পলিফাইং দ্য অ্যানালাইসিস, অর্থাৎ একটা মডুলাস অফ ইলাস্টিসিটি ধরে। সো এই ফর্মুলা অনুযায়ী জাস্ট ছোট একটা অঙ্ক, কোন একটা ফ্লেক্সিবল পেভমেন্টের সারফেসের ডিফ্লেকশন কত হবে সেটা আমরা বের করেছি। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা এটা যেটা বললাম, যেটা ছিল প্রথম ওনার একটা ডেভেলপমেন্ট 1885 এ। এরপরে বার্মিস্টার আরেকটু মডিফাই করেন, অর্থাৎ যে ড্রব্যাক গুলো বললাম যে সমগ্র পেভমেন্টের বিভিন্ন লেয়ারে একটাই মডুলাস অফ ইলাস্টিসিটি কখনো হতে পারে না। সো বার্মিস্টার এটাকে মডিফাই করে দুইটা মডুলাস অফ ইলাস্টিসিটি ধরে ওনার ফর্মুলাটা প্রপোজ করেন। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা এইখান থেকে শুরু করব।